এখন আমরা কথা বলছি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে, কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ তিনি যে কথাটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন কয়েকদিন আগে, যে উনি হলেন এই রক্ত ঝরা আন্দোলনের মধ্যে দিয়ে সরকার হয়েছে। হ্যাঁ, কনস্ট্রাকটিভ সমালোচনা থেকে, সরকারি দল থেকে গণতন্ত্র তার বিবর্তনের মধ্যে দিয়ে আজকের যে রূপ পেয়েছে সেটা তো তাই। বিরোধী দল সরকারি দল পাশাপাশি বসবে, কিন্তু একে অপরের সমালোচনা করবে। এখন আমরা কথা বলছি ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে, কথা বলছি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সমালোচনা করছি, কিন্তু এটা করার পর মনের মধ্যে এই ভয়টি নেই যে আমি গুম হয়ে যাব, বা আমাকে ধরে নিয়ে গিয়ে, বা বাসা থেকে আমার স্ত্রীর কাছ থেকে ধরে নিয়ে গিয়ে আমি ক্রস ফায়ারের শিকার হব, সেই ভয়টি তো নেই। পক্ষে ওই জায়গা থেকে তো আমরা মুক্তি পেয়েছি, ওইটুকু নিঃশ্বাস তো আমরা নিতে পারছি। তো সুতরাং একটি গণতান্ত্রিক পরিবেশ থাকলে পরে সেখানে অনেক কিছুই সম্ভব। আপনার কি বলে যে সাহিত্য, শিল্প, বিজ্ঞান প্রত্যেকটি বিকাশ হওয়া সম্ভব। আপনার রাশিয়াতে বিপ্লব হয়েছে, কিন্তু আপনার এক ধরনের সেখানে আমি বলবো যে সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধ থাকার কারণে পৃথিবীর যারা মুক্তমনা কবি, সাহিত্যিক, বিজ্ঞানী বা গুণীজনরা এরা হচ্ছে নিজেদের যে চিন্তার স্বাধীনতার জায়গা খুঁজে তারা একেবারে স্রোতের মতো আমেরিকান থেকে ছুটে গেছে। ফলে আপনার 1945 থেকে পরবর্তী পর্যায় পর্যন্ত আজকে পর্যন্ত আপনার জ্ঞান বিজ্ঞানের চর্চা যেটা মার্কিন যুক্তরাষ্ট্র অথবা গণতান্ত্রিক বিশ্বে যেটা হয়েছে, অন্যান্য যেখানে একদলীয় শাসন, কর্তৃত্ববাদের শাসন, সেখানে হয়তো অন্যভাবে নানাভাবে হয়তো কিছুটা এগিয়েছে, কিন্তু এদের মতো করে এগোতে পারেনি। এবং নাগরিক স্বাধীনতা যেখানে নিশ্চিত হবে, যেখানে সেই নিশ্চয়তাটুকু থাকবে, সেখানে অনেক কিছুই করা সম্ভব। এমনকি সবচেয়ে যে দুর্ভিক্ষের কথা এখানে আলোচনা করা হলো, সেই দুর্ভিক্ষও আপনার মোকাবেলা করা যায়, নিরসন করা যায়, দুর্ভিক্ষে ঠেকানো যায় আপনার যেখানে নাগরিক স্বাধীনতা নিশ্চিত আছে, তথ্যের অবাধ প্রবাহ আছে। সেটাও তো আপনার গবেষণার দ্বারা প্রমাণিত হয়েছে। অমর্ত্য সেন সেই প্রমাণ তো রেখেছেন। কিন্তু আমার অবাক লাগে, এই কথা বলে আমি শেষ করবো, যে আমার অবাক লাগে যে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এমন নির্লজ্জের মতো ওখানকার মিডিয়া, কিছু সাংবাদিক ওই একই ধরনের বয়ান তৈরি করছে। শেখ হাসিনা যেমন করেছে, সে এক ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে বয়ান তৈরি করছে, এবং তাদের মনে হচ্ছে অনেক দিনের গুপ্তধন তারা যেটা মানে সঞ্চয় করেছে, সেই গুপ্তধন যেন হাত ছাড়া হয়ে গেছে। সেই গুপ্তধনের উপর মনে হচ্ছে যে একটা দানব বোধহয় শুয়ে আছে তাদের কথার মধ্যে, আমরা এইটা মনে হচ্ছে। আজকে যে গণতন্ত্রের পথরেখা অনুযায়ী একটা গণতন্ত্রের চর্চা, অনুশীলন এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজের যে বিকাশ হওয়ার সম্ভাবনা যেটা তৈরি হয়েছে, এটা কোনোভাবেই তারা করছে না, কি বলে সহ্য করতে পারছে। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি, এটা কেন? এটা একটা গণতান্ত্রিক দেশের কাছ থেকে তো আমরা এটা আশা করতে পারি। তাদের কেউ খাপছাড়া টাইপের কিছু মানুষ তারা মিডিয়ার সাথে যুক্ত, বলছেন বাংলাদেশ আর থাকবে না, পার্শ্ববর্তী একটা স্বাধীন দেশ সে থাকবে না। সে কথা থেকে অ্যালাউ করছে কি করে ভারতের নীতি নির্ধারণরা? এবং এই যে শেখ হাসিনার যে বক্তব্য, তাকে আশ্রয় দিয়েছে, ঠিক আছে সেটা দিতে পারে, কিন্তু তাকে ফ্রি হ্যান্ড দেওয়া, যে সে বলবে বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের এখানকার যে পরিবর্তন হয়েছে সেখানে তার মন করে কথা বলছে, উস্কানি দিচ্ছে, মানে একটা অরাজকতা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে, এবং সেটা চালাতে গিয়ে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়ার আপনার পক্ষে অবস্থান নিচ্ছে ভারতের পলিসি। এটা অদ্ভুত ব্যাপার। আজকে এখানে আপনাদের এখানে আসার সময় দেখলাম একজন ওই কি বলে গাজীপুরের মেয়র, সে তার বক্তব্য সময় টিভিতে দেখাচ্ছে যে আমাদেরকে যদি রাজনীতি করতে না দেওয়া হয়, আমাদের যদি কর্মসূচি পালন করতে না দেওয়া হয়, তাহলে কেউ শান্তিতে থাকতে পারবে না, অর্থাৎ হত্যার হুমকি দিচ্ছে। এই সাহসটা কে দিচ্ছে? সেই সাহসটা দিচ্ছে আপনার পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ।
ভয়ঙ্কর রকমের অহস্তান্তর। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। একটা মেয়র যার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সে না কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি বা কোথাকার ছাত্র ছিল, ছাত্র আদৌ ছিল কিনা জানি না, তাকে মেয়র বানানো হয়েছে, সেখানকার জুট ব্যবসা টুট ব্যবসা একটা মাফিয়া তন্ত্রের মধ্যে দিয়ে মেয়র হয়েছে, এবং সে এই কি বলে যে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের উপর গুলি চালাতে মোটরসাইকেল নিয়ে সে ঝাঁপিয়ে পড়েছিল, সে এখন প্রতিনিধিত্ব করছে সেই এই ধরনের মাফিয়া টাইপের একজন ব্যক্তি। এটা তো একটি ভয়াবহ। যাই হোক, আমাদেরকেও সবাইকে গণতান্ত্রিক শক্তির সপক্ষের লোকজনদেরকেও সতর্ক পদক্ষেপ রাখতে হবে, কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে কোনো সুযোগ না নিতে পারে। কারণ এটাও মনে রাখতে হবে, প্রতি বিপ্লব কিন্তু উকি ঝুঁকি মারে সবসময়, এই উকি ঝুঁকি যাতে দিতে না পারে। পৃথিবী আমাদের কাছে দৃষ্টান্ত আছে, আমরা কি বলে ব্রিটেনের বিপ্লব দেখেছি, সেখানে রাজা চার্লসের ছেলে আবার সে রাজা হয়েছে শুধুমাত্র কিছু ভুলের কারণে পার্লামেন্টে। ফ্রান্সের যে বিপ্লব হলো, যে লুই 16 যার গিলোটনাইজড হলো, তার ছেলেও একবার প্রত্যাবর্তন করেছে শুধুমাত্র ভুলের কারণে। আমাদের কাছে মানে বিভিন্ন রাষ্ট্রের বিপ্লবের পরবর্তী যে ভুলগুলো, সেটা যেন না হয়, সেটা দেখলে পরে আর কখনোই প্রতি বিপ্লব এখানে হবে না। আমরা গণতন্ত্রের রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব এবং দেশ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং আমাদের সার্বভৌমত্ব বিরোধী, আমাদের ইতিহাস সংস্কৃতি আবহমান বাংলার যা কিছু আছে সেটার চর্চা অনুশীলন এবং সেটিকে নিয়ে আমাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা কখনোই অন্যের হস্তক্ষেপকে মেনে নেব, এইভাবেই এগোতে হবে। আমি রাজীবকে